উইকেন্ড মানেই দীঘা, মন্দারমণি বা তাজপুর। তো সেই মন্দারমণিতে যদি একসঙ্গে হঠাৎ করে 140টি হোটেল ভাঙা পড়ে, তাহলে পর্যটনে কত বড় চাপ পড়তে পারে, পর্যটকদের কত বড় চিন্তা হতে পারে এবং হোটেল ব্যবসায়ীদের কতটা আশঙ্কার জায়গা তৈরি হতে পারে ভাবুন একবার। কিন্তু সেরকমই হচ্ছিল। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী এই 140টি হোটেল যেগুলো নাকি বেআইনিভাবে তৈরি হয়েছে, সেগুলো ভাঙার তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। এই 140টি হোটেল ভাঙার তোড়জোড় শুরু হয়ে গেছিল, কিন্তু না, এখনই মন্দারমণির 140 হোটেল ভাঙা হবে না। মন্দারমণির হোটেল ভাঙার সিদ্ধান্তে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। হোটেল ভাঙার বিষয়ে কিছুই জানতো না মুখ্যমন্ত্রীর দপ্তর। এ বিষয়ে বৈঠক করবেন মুখ্য সচিব। মন্দারমণিতে যে হোটেল ভাঙার নির্দেশ জাতীয় পরিবেশ আদালতের, তা নিয়ে উদ্যোগ শুরু হয়ে গেছিল। আমরা পদক্ষেপ নেওয়ার মধ্যে আমরা কোর্টে দ্বারস্থ হয়েছি। স্টের জন্য আমরা অলরেডি প্রেয়ার করেছি, তাতে আমাদের 20 তারিখে আমাদের ডেট আছে। তো আমরা কোর্টের উপরেই আমরা যাচ্ছি, আমরা টোটালি লিগেলের উপরেই যাচ্ছি। আমাদের কালিন্দী 8 নম্বর পঞ্চায়েত এবং পাশাপাশি আরও 2-3টে পঞ্চায়েত, পুরো ইকোনমিটা শেষ হয়ে যাবে। মিনিমাম 50,000 এখানে মানে লোক ডেলি রোজগার করে কামিয়ে খাচ্ছে। তো তার উপরে আমরা পুরো টোটালি মানে একদম মানে যদি ভেঙে দেয় পুরো ইকোনমি তো শেষ হবেই, মন্দারমণিটা আমাদের মানচিত্রে পৌঁছে যাবে। যখন মুখ্যমন্ত্রীর দপ্তর জানতে পারেন, তখন রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী, রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। নবান্নের নির্দেশটা কি কাদের নিয়ে বসতে বলেছে? তা শুধু বলেছে প্রেসকে ডেকে বলে দাও, বলেছে আমার নাম কোট করেই বলবে যে আমি ভাঙতে চাই না, সরকার ভাঙতে চায় না, সরকার ভাঙার পক্ষে না, এই ভাষা বলেছে মুখ্যমন্ত্রী। হ্যাঁ, আমি বললাম যে এই যে লিস্ট, এটা এই হোটেল ভাঙা হবে এরকম একটা অর্ডার হয়েছে, তাতে রাজ্য সরকার জানে না, আমাদের না জানিয়ে, আমাদের অজান্তে আমরা রাজ্য সরকার এই ব্যাপারে জানি না। আর রাজ্য সরকার কোনো হোটেল ভাঙতে চায় না, আমরা কেউ ভাঙার পক্ষে নই। আবাসের খবরে নজর রাখতে হবে, তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আবাসের টাকা, যাবতীয় সব টাকা ডিসেম্বরের মধ্যেই দিয়ে দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যেই সব অর্থ বরাদ্দ, মানে যে যে অর্থ দেওয়ার কথা, টাকা দেওয়ার কথা, সেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে ডিসেম্বরের মধ্যেই। আমার সঙ্গে পঞ্চায়েত দপ্তর এই নির্দেশ দিয়েছে যে গ্রাম সভা, ব্লক কমিটি, জেলা কমিটি সবার সঙ্গে সমন্বয় রেখে মোটামুটি 23শে ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শুরু হবে। কিভাবে কাজ করা হবে, কিভাবে এই টাকা দেওয়ার প্রক্রিয়া হবে, সোমরাজ হচ্ছে সরাসরি আমার সঙ্গে, একটু জানতে চাইবো। সোমরাজ, দেখো, পঞ্চায়েত দপ্তর যে নির্দেশ বিভিন্ন জেলাগুলিকে দিয়েছে, সেখানে বলা হয়েছে 23শে ডিসেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে ফান্ড রিলিজ করার জন্য। অর্থাৎ এই আবাস যোজনার অধীনে যে বাড়ি যারা পাবেন, যে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত হবে, সেই তালিকা অনুযায়ী যারা বাড়ি পাবেন তাদের 23শে ডিসেম্বরের মধ্যেই যাতে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা যায়, সেই প্রস্তুতি নিয়ে রাখতে জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে যে নির্দেশিকা পাঠানো হয়েছে, সেখানে বলা হয়েছে যে এই টাকা পাঠানোর আগে 3টি পর্যায়ে অ্যাপ্রুভাল অর্থাৎ অনুমোদন দেওয়া হবে। প্রথম পর্যায়ে দেবে গ্রামসভা, তারপরে দেবে ব্লক লেভেল কমিটি এবং তারপরে দেবে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি। কবের মধ্যে এই অনুমোদন দিতে হবে তারও নির্দিষ্ট সময়সীমা দিয়ে দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। সেখানে বলা হচ্ছে যে গ্রামসভার তরফে এই আবাসের তালিকার মধ্যে কারা রয়েছেন বা কারা চূড়ান্ত অনুমোদন পাবেন, তার যে অনুমতি, সেই অনুমতি গ্রামসভা দেবে হচ্ছে 11ই ডিসেম্বরের মধ্যে, ব্লক লেভেল কমিটি দেবে 13ই ডিসেম্বরের মধ্যে এবং ডিস্ট্রিক্ট লেভেল কমিটি দেবে 16ই ডিসেম্বরের মধ্যে। তার আগে যেটা গুরুত্বপূর্ণ হবে, অর্থাৎ তুমি জানো যে এর আগেই রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে বা নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল
গোটা প্রক্রিয়াটাই স্বচ্ছতা রাখার জন্য কারা কারা বাড়ি পাবেন তাদের তালিকা দিয়ে দেওয়া হবে। সেই মোতাবেক বিডিও অফিস, এসডিও অফিস বা জেলা শাসকের অফিস বা জেলা প্রশাসনের যে ওয়েবসাইট, সেখানে এই তালিকা রেখে দিতে হবে। যে নির্দেশ দেওয়া হয়েছে 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর পর্যন্ত, এবং সেই সময়ের মধ্যে যদি কোনো অভিযোগ থাকে তালিকা থেকে সেটাও নিষ্পত্তি করতে হবে। রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে ফের এই গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে জেলাগুলিকে, এবং স্পষ্ট বলে দেওয়া হয়েছে 23শে ডিসেম্বরের মধ্যেই প্রস্তুতি নিয়ে রাখতে, যাতে বাড়ির যারা তালিকায় থাকবেন, আবাস যোজনার অধীনে যারা বাড়ি প্রাপকের তালিকায় থাকবেন, তাদের অর্থ বরাদ্দ করার প্রক্রিয়া যাতে শুরু করা যায় সেই মতো প্রস্তুতি নিয়ে রাখতে হবে জেলা প্রশাসনগুলিকে। ধন্যবাদ সোমরাজ। এর আগে 24শে সেপ্টেম্বর এ প্রসঙ্গে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একবার শোনাবো। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি। তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। এখনো 50 লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে। 50 লক্ষ আমরা করতে পেরেছি 13 বছরে, প্লাস আরো 1.5 লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে, তাদেরটা আমি ইনক্লুড করব। যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করে আমরা এটা করব। যে 5 জন সাসপেন্ডেড তারা ক্লাস করতে পারবেন, অনুমতি দিল হাইকোর্ট। সাসপেন্ডেড 5 জন ক্লাস করতে পারবেন। উত্তরবঙ্গ মেডিকেলে থ্রেট কালচারের অভিযোগ ছিল এই 5 জনের বিরুদ্ধে। সেক্ষেত্রে এই কলেজের নির্দেশের বিরুদ্ধে আদালতে গিয়েছিল 5 ছাত্র। আদালতের কি পর্যবেক্ষণ জানবো? অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এই 5 পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছিল, অর্থাৎ কার্যত ক্যাম্পাস থেকে তাদের বহিষ্কৃত করা হয়েছিল। এবং এই 5 পড়ুয়া, তাদের ক্লাস বন্ধ হয়েছিল, পরীক্ষা বন্ধ হয়েছিল, যাবতীয় সুযোগ সুবিধা সেগুলি বন্ধ হয়েছিল ক্যাম্পাসে। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়, তাদের পক্ষে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করে, এবং সেক্ষেত্রে বিচারপতি জয় সেনগুপ্ত 5 সাসপেন্ডেড পড়ুয়াকেই ক্যাম্পাসে ফিরিয়েছে ক্লাস করার জন্য এবং একই সঙ্গে পরীক্ষা দেওয়ার জন্য। কাল থেকেই শুরু হচ্ছে এই পড়ুয়াদের পরীক্ষা মেডিকেলের। সেক্ষেত্রে তারা পরীক্ষায় বসতে পারবেন। বাকি বিষয়গুলি নিয়ে 5 সপ্তাহ পর বিষয়টি শুনানির পর নির্দিষ্ট করবে বাকি আর কি রেমেডি দেওয়া যায় বা সব পক্ষে যুক্তি কি। তবে এই ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের তরফে যিনি আইনজীবী সুমন সেনগুপ্ত, তিনি জানান যে আর্যিকর ঘটনার পরপরই যে পরিস্থিতি তৈরি হয় এবং সেখানকার কর্তৃপক্ষকে 10 ঘন্টা টানা ঘেরাও করে রাখা হয়, সেই অবস্থায় জরুরি পরিষেবা যাতে ব্যাহত না হয়, চিকিৎসা পরিষেবা যাতে ব্যাহত না হয়, সেই দিক থেকে মাথায় রেখেই কার্যত কলেজ কর্তৃপক্ষকে আত্মসমর্পণ করতে হয়েছিল আন্দোলনের সামনে। তাই 5 পড়ুয়াকে সাসপেন্ডের সিদ্ধান্ত, যদি ওই সিদ্ধান্তটা খুঁত ছিল বলে তারাই দাবি করছে এখন। তাই বিচারপতি জয় সেনগুপ্ত তাদেরকে ক্লাসে এবং পরীক্ষায় বসার সুযোগ দিল। ধন্যবাদ। যে সমস্ত স্টুডেন্টদের সাসপেন্ড করে দিয়েছিল 6 মাসের জন্য এবং তার জন্য তাদেরকে পরীক্ষায় বসতে দেয়নি, সেই মামলা আজকে হলো এবং মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত মামলা শুনে এদেরকে ক্লাস করার অনুমতি এবং পরীক্ষায় বসার অনুমতি দিল। তার মানে ওরা কাল থেকে পরীক্ষায় সব দিতে পারবে এবং এরপর থেকে যত ক্লাস হবে সেই ক্লাসগুলো সব অ্যাটেন্ড করতে পারবে। ভোটের আগে এলাকায় গিয়ে রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন উদয়ন গুহ। তো ভোট মিটে গেছে, এবার রাস্তা চাই। তো এলাকার মহিলারা উদয়ন গুহকে পেয়ে তাদের অভিযোগ জানালেন যে আপনিই তো বলে গিয়েছিলেন রাস্তা করে দেবেন, রাস্তা হয়ে যাবে, এখন রাস্তা হলো না। তোমরা কি বাড়িতে যখন খান একসাথে কি ওই শাক, ডাল, মাছ সব একসাথে মাখিয়ে খান? যদিও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দ্রুত রাস্তা তৈরি হবে এই আশ্বাস দিয়েই এলাকা ছাড়েন। কারো কোনো ক্ষোভ নেই, এখানে যে রাস্তা আছে সেই রাস্তাও মানুষের ছিল না। এখন আস্তে আস্তে চারিদিকে পরিস্থিতি দেখে মানুষের আবদার বাড়ছে, মানুষের দাবি বাড়ছে। ওইখানে ওরকম রাস্তা হয়েছে, আমার এখানে হবে না কেন? সেই কারণেই এই রাস্তার দাবি। সেই চাহিদাগুলো মানুষ আমাদের কাছেই তো তুলে ধরবে, তো অন্যায়ের কোনো কিছু নেই। আমরাও সাধ্য মতন চেষ্টা করব।